যখন সূর্য ডোবে আর বাতাসে আজানের ধ্বনি ছড়িয়ে যায়, তখন অন্ধকারের মুখোমুখি হয় এক অদৃশ্য চোখ। ইন্দোনেশিয়ার এক গ্রামে মাগরিবের সেই নিষিদ্ধ সময়েই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা, যেখানে শিশুদের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অমানবিক আতঙ্ক। বলছিলাম রিসেন্টলি রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াক্ত মাগরিব 2 এর কথা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আজও তোমরা প্রস্তুত আর একটা ভয়ঙ্কর গল্পের জন্য। আমি শাহরিয়ার, ওয়েলকাম টু ইনসাইড হরর বাংলা। সেই সাথে শুরু করা যাক এক অভিশপ্ত সন্ধ্যার গল্প। সময়টা তখন সূর্যাস্তের, ঠিক মাগরিবের আজান যেন ভেসে আসছে। এই সময় ছোটদের বাইরে থাকার নিয়ম নেই, কারণ সেই গ্রামে একটা ভয়ঙ্কর বিশ্বাস আছে। সূর্য ডোবার পর শয়তানেরা হেঁটে বেড়ায়, আর সবার আগে তারা খোঁজে শিশুদের। এরই মধ্যে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি, আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক তখনই এক কিশোর বয়সের ছেলে সাহায্য চাইতে চাইতে ভিজে ছুটে চলেছে। আজান তখন প্রায় শেষের পথে। ভয়ে বাঁচার আশায় সে একটা ক্ষেতের আড়ালে গিয়ে মাটির গর্তে লুকিয়ে পড়ে। জড়সড় হয়ে বসে থেকেও তার মুখ থেকে এখনো ফিসফিসিয়ে বের হচ্ছে, সাহায্য করো। ঠিক তখনই তার সামনে কেউ একজন উকি দিতেই ভয়ে সে সেখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে। আর তখনই সে দেখতে পায় একটা বিশাল দৈত্যকার অবয়ব, হাতে বড় বড় নখ। ভয়ঙ্কর এক বিশাল হাত অন্ধকার চিরে ধীরে ধীরে এগিয়ে আসে। হঠাৎ করেই এক মুহূর্তের মধ্যেই তাকে শক্ত করে চেপে ধরে। শরীরের যত শক্তি তার মধ্যে অবশিষ্ট ছিল সবটুকু ব্যবহার করে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক বিশাল আকৃতির ভয়ানক হাত। সেই বিকৃত অবয়ব দেখে ছেলেটা চিৎকার করতে থাকে, আর সেটাই ছিল তার জীবনের শেষ চিৎকার। ইন্দোনেশিয়ার ইস্ট জাভার দেশা গিরিতীর্থ নামের এক গ্রাম, যেখানে মাদ্রাসার ওস্তাদ বাচ্চাদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, মাগরিবের পর ছোট বাচ্চাদের বাইরে বের হওয়া একদম ঠিক নয়, কারণ সূর্য অস্ত যাবার পর ভয়ঙ্কর শয়তানেরা অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসে, যাদের প্রথম লক্ষ্যই হয় বাচ্চারা। তাই নামাজের পর সবাইকে অবশ্যই ঘরে থাকতে হবে। এটাই আমাদের রাসূলের সুন্নাহ। প্রতিদিনের মতোই সকালে গ্রামটা ছিল কর্মব্যস্ততায় ভরা। সেই গ্রামেরই ভুলান নামের এক কিশোরী কম্পিউটারে মন দিয়ে কিছু একটা কাজ করছিল। তার ভাই ইউগো লুকিয়ে রাস্তায় থাকা এক বিড়াল ছানাকে খাবার দিলে ভুলান কিছুটা রেগে গিয়ে বলে, একবার খাবার দিলে খাবারের লোভে ওরা বারবার ফিরে আসে। কথাটা শুনে ইউগো সঙ্গে সঙ্গে খাবারটা সরিয়ে ফেলে। এরপর দুজনেই গ্রামে কারো আসার অপেক্ষায় ছিল, যে ছিল ভুলানের বন্ধুরা। এই বিষয় নিয়ে দুই ভাই বোনের মধ্যে গল্প চলতে থাকে। এমন সময় একটি পিকআপ ভ্যানে করে ইয়োগোর ফুটবল টিমের সব বন্ধুরা তাকে খেলতে যাওয়ার জন্য নিতে আসে। তারা দুষ্টামি করে ইউগোকে ডাকতে থাকে। ঠিক তখনই তার আন্টি বেরিয়ে এলে হঠাৎ সবাই চুপ হয়ে যায়। ইউগো তার আন্টির কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। আন্টি সবাইকে সাবধানে থাকতে বলে বিদায় জানায়। যাওয়ার আগে ড্রাইভার ভুলানের মাকে দুষ্টু ইশারা দিলে ভুলানের মা নাক সিটকিয়ে সেখান থেকে সরে যায়। ঘরে ঢুকে ভুলানের মা লক্ষ্য করে ইউগো পানির বোতলটা ভরেছিল ঠিকই, কিন্তু ভুলানের সাথে কথায় কথায় সেটি নিয়ে যেতে ভুলে গেছে। তিনি অনেকবার ভুলানকে অনুরোধ করে যেন খেলার মাঠে গিয়ে ইউগোর কাছে বোতলটা দিয়ে আসে, কিন্তু ভুলান কিছুতেই রাজি হয় না। সে তখন নিজের স্কলারশিপের অ্যাপ্লিকেশন নিয়ে ব্যস্ত ছিল। মা যখন তার হাত খরচের টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে, তখনই ভুলান রাজি হয়ে যায়। যাই হোক, টাকার উপর তো কোনো কথা নেই। মাঠে তখন দুই দলের মধ্যে ফুটবল খেলা চলছিল, আর ইয়োগো তখন বেঞ্চে বসেছিল। ভুলান তাকে পানির বোতলটা দিয়ে সেখানেই বসে থাকে, কারণ সে আলাদা করে গাড়ি ভাড়া খরচ করতে চায় না। তাই তাদের সঙ্গেই গাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়। খেলার মাঝেই এক খেলোয়াড় ভুলানকে দেখে মুগ্ধ হয়ে পড়ে। মুহূর্তের জন্যই তার মনোযোগ সরে যায়, আর সেই অসাবধানতার ফলেই সে গুরুতর আঘাত পায়। এরপর পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় হইচই। একজন খেলোয়াড় আহত হওয়ায় তার পরিবর্তে ইয়োগোর মাঠে নামার সুযোগ তৈরি হয়। আহত খেলোয়াড় মাঠের বাইরে এসে ভুলানকে লাইন মারার চেষ্টা করে, কিন্তু বন্ধুদের উপস্থিতিতে সে চেষ্টা ব্যর্থ হয়। মাঠে নেমে ইয়োগো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ভালো খেলা দলকে তেমন সুবিধা দিতে পারেনি। শেষ পর্যন্ত তারা ম্যাচটি হেরে যায়। ম্যাচ শেষ হতেই টিম লিডার এসে ইয়োগোর ওপর চড়াও হয়। তার দাবি, ইয়োগোর ভুল সিদ্ধান্তের কারণেই আজই হার। ইয়োগো যদি একা একা গোল করার চিন্তা না করে দলকে সাথে নিয়ে খেলতো, তাহলে এই পরাজয় দেখতে হতো না। এই কথা কাটাকাটির মাঝেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। একসময় দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। কোচরা এসে পরিস্থিতি সামাল দেয়। আহত খেলোয়াড়টি আবারও ভুলানকে লাইন মারার চেষ্টা করলেও এবারও সে ব্যর্থ হয়। ঠিক সেই সময় মাগরিবের আজান ভেসে আসে। সবাই মসজিদে নামাজ পড়তে গেলেও ইয়োগো আর তার দলবল সেখানেই যেতে চায় না। ভুলান তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের কাজ শেষ করতে চায়। এর মধ্যেই তাদের গাড়িটাও রওনা দেওয়ার জন্য প্রস্তুত। কোচ নামাজের জন্য তাদের আটকাতে চাইলে
তারা প্রায় কিছু না বলেই সেখান থেকে চলে আসে। এরপর একটি চায়ের দোকান থেকে বেরিয়ে আসে আদি নামের এক ছেলে। প্রায় 20 বছর পর সে আবার এই গ্রামে ফিরেছে। এখন সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। কিছু লোক তাকে এই সময় বাইরে বের হতে নিষেধ করে, কারণ তখন চারদিকে গোধূলির আলো। তাদের ভাষায় ওয়াক্ত মাগরিব। ফেরার পথে ইয়োগো আর তার বন্ধুরা মাঠের সেই ঝগড়া ঝামেলা নিয়ে কথা বলতে থাকে। ভুলান গাড়ি চালকের সঙ্গে কথা বলছিল। ইয়োগোর বোকামির কারণেই আজ ম্যাচটা হেরেছে তারা। ইয়োগো যে কতটা অবাধ্য আর অহংকারী, তার বন্ধুরাও যেন ঠিক তেমনই। এই কথাগুলোই ঘুরে ফিরে আসছিল। ঠিক তখনই হঠাৎ করে একটি ছেলে তাদের গাড়ির সামনে এসে পড়ে। এক মুহূর্তের মধ্যেই ঘটে যায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। রক্তাক্ত অবস্থায় ছেলেটা রাস্তায় পড়ে থাকে। সবাই গাড়ি থেকে নেমে ছুটে আসে সামনে। চালক ছেলেটার গলায় হাত দিয়ে পরীক্ষা করে বুঝতে পারে সে আর বেঁচে নেই। সবার মুখে তখন আতঙ্ক আর ভয়ের ছাপ। চালক কলাপাতা দিয়ে লাশটা ঢেকে পুলিশে ফোন করে পুরো ঘটনা জানাতে শুরু করে। এসবের মাঝেই ভুলান ভয় আর অজানা আতঙ্কে ধীরে ধীরে গাড়িতে উঠে বসে। ঠিক তখনই সে অনুভব করে পাশে ঝোপের আড়াল থেকে সেই রক্তাক্ত ছেলেটাই তাকে ডাকছে। তার পরের মুহূর্তেই গাড়িতে ভুলানকে দেখতে না পেয়ে ইয়োগো আর বাকিরা সবাই মিলে খুঁজতে শুরু করে। তারা বুঝতে পারে ভুলান আসলে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, তাই কেউ আর সামনে এগোনোর সাহস পায় না। সবাই সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে ভুলান যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে ওই অবয়বের ভঙ্গি নকল করতে করতে জঙ্গলের আরো গভীরে এগিয়ে যেতে থাকে। ছেলেটা একটা কথাই বারবার বলছিল, চলো খেলতে যাই। একসময় হঠাৎ ভুলানের হুঁশ ফিরে আসে। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারে সে ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে চলে এসেছে। মনের মধ্যে ভয় জমতেই এক বিকৃত নারী অবয়ব ভয়ানকভাবে তাকে অনুসরণ করতে শুরু করে। এদিকে ইয়োগোর বন্ধুরা সবাই মিলে ভুলানকে খুঁজতে জঙ্গলে ঢোকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা 3টি দলে ভাগ হয়ে যায়। হঠাৎ করে এক দল থেকে একজন বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই অবয়ব। অন্যদিকে ইয়োগো একাই ভুলানকে খুঁজে চলেছে। হঠাৎ সে একটি গাছের পাশে ভুলানকে দেখতে পায়, কিন্তু চোখের পলক ফেলতেই ভুলান উধাও হয়ে যায়। এই ঘটনায় ইয়োগো ভয় পেয়ে কাঁপতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে ভুলান একটি বড় পাথর তুলে ইয়োগোর উপর হামলা করতে যায়। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় গাড়ি চালক। সে দেখে ভুলান অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। এরপর দুজন মিলে কোনো রকমে ভুলানকে উদ্ধার করে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। আর তখনই ভয়ঙ্কর এক সত্য সামনে আসে, ইয়োগোর বন্ধুরা সবাই নিখোঁজ। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। ছেলে মেয়েদের বাবা মায়েরা হন্যে হয়ে তাদের খুঁজতে শুরু করে। পুলিশ ইয়োগো আর ভুলানকে বাড়ি পৌঁছে দেয়। ভুলান তখনও ঘরের ভেতরে চুপচাপ থাকে। প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তার মা তাকে বুঝিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এই বিষয়টা নিয়ে ইয়োগো ভীষণ চিন্তায় থাকে। ভুলানের মা তাকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাস্থলে আগেই পৌঁছানো আদি পুলিশের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারে। সে জানতে পারে এই দুর্ঘটনাটা মাগরিবের সময় ঘটেছে। এছাড়া 6 জন বাচ্চা নিখোঁজ ছিল, যাদের মধ্যে 2 জনকে পাওয়া গেছে আর তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আদি তখন এক বৃদ্ধ দম্পতির সাথে কথা বলছিল। সে জানতে পারে তাদের ছেলে প্রায় 20 বছর আগে এক সন্ধ্যায় মাগরিবের পরে বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু সে আর কোনোদিন ফিরে আসেনি। বাবা ছেলেকে মৃত ভেবে নিয়েছে, কিন্তু মা আজও ছেলের ফিরে আসার স্বপ্ন বুকে ধরে রেখেছে। আর এই ছেলেটাই ছিল সেই ব্যক্তি যাকে গল্পের শুরুতেই আমরা দেখেছি। অনেক সূত্র মিলিয়ে আদি মনে করে সে কিছু একটা বুঝতে পেরেছে। সে আয়ুকে ফোন করে সব জানায়। আয়ু আদিকে বলে, অনেক তো হয়েছে, আর কতদিন সে এসব খুঁজে বেড়াবে? অনেক বছর কেটে গেছে, এবার তোর একটু শান্তি খোঁজা দরকার। এসবের শেষ না দেখে সে শান্তি পাবে না। আয়ুকে শুধু তার জন্য দোয়া করতে বলে আদি ফোন কেটে দেয়। এরপর আয়ু নিজের একটা পুরনো ডায়েরি বের করে ভাবতে থাকে। তার মনে হয় এইসব কিছুর শুরু হয়েছিল বোরো সামিউন সামানের পজিশন থেকে। এরপর ইয়োগোকে দেখা যায় সে একজন বন্ধুর সাথে ফুটবল খেলছিল। গোল করে পেছনে তাকাতে ইয়োগো দেখে তার 6 জন বন্ধু পেছন ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তাদের 6 জনের মাথায় উল্টে পেছনের দিকে তাকানো। এই দৃশ্য দেখে ইয়োগোর ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটা ছিল একটা ভয়ঙ্কর স্বপ্ন মাত্র। হাঁপাতে হাঁপাতে ইয়োগো পানি খেতে ওঠে। রুমে পানি না পেয়ে সে বাইরে যায় পানি খেতে। একটু পরে সে খেয়াল করে দরজা খুলে বাইরে যেতেই সে দেখে ভুলান সেদিনের সেই বিড়ালটাকে জবাই করে ফেলেছে। রক্তাক্ত অবস্থায় ভুলান বিড়ালটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। পেছন ফিরে তাকাতেই ইয়োগো দেখতে পায় ভুলানের চোখ সম্পূর্ণ উল্টে গেছে। ভয়ে ইয়োগো তৎক্ষণাৎ ভেতরে ঢুকে যায়। এরপর সাহস সঞ্চয় করে আবার বাইরে বের হয়ে তাকাতেই দেখে বাইরে কেউ নেই। সে দরজা লাগিয়ে ভয়ে ভয়ে পেছনে তাকাতেই দেখে ভুলান সেখানে দাঁড়িয়ে আছে। পরক্ষণেই ভুলান ছুরি হাতে নিয়ে তার দিকে তেড়ে আসে। ইয়োগোর এই চিৎকার আর চেঁচামেচি শুনে ভুলানের মা ছুটে আসে এবং ইয়োগোকে শান্ত করে। তারা তখন দেখতে পায় ভুলান নিজের রুমেই ঘুমিয়ে আছে। তবে তখনও ভুলানের হাতে রক্ত মাখা ছিল, যেটা কেউই খেয়াল করেনি। সকালে নাস্তার টেবিলে ভুলানকে দেখে ইয়োগো অবচেতনে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে। বিষয়টা দেখে ভুলানের মা ইয়োগোর ওপর কিছুটা রেগে যায়, আর ইয়োগো ভয়
ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গ্রামবাসীরা এখনো জঙ্গলের ভেতরে সেই 6 জনকে খুঁজে বেড়াচ্ছে। পুরো জঙ্গল তন্ন করে খোঁজ করেও কাউকে পাওয়া যায় না। তাদের মধ্যে 2 জন নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল। বাচ্চারা যেন কবুতরের মতো উড়ে গেছে, কোথাও তাদের কোনো ছিটাফোঁটাও নেই। এই কথাগুলো শুনে একজন সিকিউরিটি গার্ড এসে তাদের সাথে যোগ দেয়। সে জানায় 20 বছর আগে তার বাবা যখন পুলিশে কাজ করত তখনও পাশের গ্রামে ঠিক এইভাবেই বাচ্চারা নিখোঁজ হয়ে গিয়েছিল। আর এর পেছনে ভূতপেতনির হাত আছে এবং এটাই নাকি তদন্তে বেরিয়ে এসেছিল। এসব কথা মনে পড়তেই তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তবে এসব নিয়ে হাসাহাসি করতে করতেই তারা আবার নিজেদের কাজে ফিরে যায়। সেদিন স্কুলে এলে দেখা যায় সব বাচ্চারাই তার থেকে দূরে দূরে থাকছে, কিন্তু ফুটবল দলের ছেলেগুলো সুযোগ বুঝে ইয়োগোকে একা পেয়ে টেনে নিয়ে যায়। তারা জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, ওরা 6 জন কোথায় গেছে। ঠিক তখনই ভুলান সেখানে হাজির হয়। সে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে জানায় তারা যেখানে গেছে মাগরিবের ওয়াক্তে তোমাদেরকেও সেখানে নিয়ে যাব, জঙ্গলে। এদিকে জঙ্গলের ভেতরে সেই সিকিউরিটি গার্ড 2 জন লোকের সাথে এখনো বাচ্চাদের খুঁজে চলেছে। খুঁজতে খুঁজতে তারা হঠাৎ একটি মরা পচা গলা কিছু মাংসের দলা খুঁজে পায়। প্রথম দেখায় সেটাকে বিড়াল বা কুকুরের মনে হলেও পরে তারা আবিষ্কার করে এটা শত শত বিড়ালের ছিন্ন ভিন্ন লাশ। স্কুলে ক্লাস শুরুর আগে শিক্ষক নিখোঁজ বাচ্চাদের খুঁজে পাওয়ার জন্য কিছুক্ষণ সবাইকে মনে মনে দোয়া করতে বলেন। ইয়োগো খেয়াল করে এই পুরো সময়টা ভুলান শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিল। এরপর দেখানো হয় ওয়াশরুমের পাশে দাঁড়িয়ে 2 জন বন্ধু আলোচনা করতে থাকে। তারা বলছিল আবেগের বশে ইয়োগোর পক্ষ নেওয়া একদমই তাদের ঠিক হয়নি। এই কথা বলতে বলতে তাদের একজন ওয়াশরুমে ঢুকে পড়ে। তাদের মধ্যেই একজন ছিল দীপ, যে ওয়াশরুমের ভেতর থেকে আড়ি পেতে তাদের কথাগুলো শুনছিল। ওয়াশরুমে ঢুকে ছেলেটা যখন অজু করা শুরু করলো তখন তার চোখ পড়ে আয়নায়। আয়নায় এক বৃদ্ধ নারীর অবয়ব দেখে সে চমকে ওঠে। পেছনে ঘুরে তাকিয়ে আর কাউকে দেখতে পায় না। কাউকে না দেখতে পেয়ে আবার অজু করতে শুরু করে। হঠাৎ করেই দরজায় বিকট শব্দ হয়। চোখের নিমিষেই যেন কেউ ভেতরে ঢুকে পড়ে। সাহস সঞ্চয় করে ছেলেটা দরজার দিকে এগিয়ে যায়। দরজার কাছে গিয়ে ফিসফিস করে বলতে শুরু করে ভুলান তুমি এখানে কি করছো, এটা তো ছেলেদের ওয়াশরুম। ঠিক তখনই তার পেছন থেকে ভুলান ছুরি হাতে তাকে মারতে তেড়ে আসে। ভুলান বিড়বিড় করে বলতে থাকে চলো খেলি, চলো আমরা খেলি। ভুলানের উল্টে যাওয়া চোখ আর হাতে ছুরি দেখে ভয়ে ছেলেটা কান্নাকাটি শুরু করে। ঠিক সেই সময় ওয়াশরুমের ভেতরে যে ছেলেটা আড়ি পেতেছিল সে বেরিয়ে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে নাস তোমার কি হয়েছে। আর ঠিক তখনই মুহূর্তের মধ্যেই সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। ঠিক সেই সময়ই ছুটির ঘন্টা বেজে ওঠে। সবাই ছুটে বাড়ি ফিরছে। ইয়োগো খুব সতর্কতার সাথে ভুলানকে ফলো করতে থাকে। ঠিক সেই মুহূর্তে নাস আর দিবো পাশ থেকে এসে ইয়োগোর কাছে দাঁড়ায়। তাদের আসার উদ্দেশ্য একটাই, ভুলানকে নিয়ে কথা বলা। অন্যদিকে আদি তখন একটি পেট্রোল পাম্পে দাঁড়ানো গাড়ির ভেতরে বসে রেডিও শুনছিল। রেডিওতে ভেসে আসে সেই গ্রামের ভয়াবহ খবর, 6 জন শিশু নিখোঁজ আর শত শত বিড়ালের লাশ পাওয়া গেছে। খবরটা শোনা মাত্রই আদি আর দেরি না করে গ্রামের দিকে রওনা হয়। এদিকে ইয়োগো, নাস ও দিবো আলোচনা করছিল ভুলানকে নিয়ে। তাদের সবারই মনে হচ্ছিল ভুলান আর আগের মতো নেই, তার মধ্যে বড় রকমের পরিবর্তন দেখা যাচ্ছে। তাদের সঙ্গে ঘটে যাওয়া সব ভয়ঙ্কর ঘটনা কেন্দ্রে যেন একটাই নাম, ভুলান। দিবো জানায় 20 বছর আগে পাশের একটি গ্রামে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। এই গল্প সে তার দাদির মুখ থেকেই শুনেছে। সবচেয়ে ভয়ের বিষয়, ঘটনাগুলো তখন নাকি ঘটেছিল মাগরিবের ওয়াক্তে। হঠাৎ তারা লক্ষ্য করে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করেছে। কি হয়েছে জানার জন্য তারাও তাদের পিছু নেয়। সেখানে গিয়ে তারা দেখে এক জায়গায় অসংখ্য বিড়ালের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। এই দৃশ্য দেখে সিকিউরিটি গার্ডটি বমি করতে থাকে। ধীরে ধীরে গ্রামের মানুষজন সেখানে জড়ো হয়। ইয়োগো, নাস আর দিবো সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধা সামনে এসে বলে ওঠে এই ঘটনা তার চেনা। 20 বছর আগে পাশের একটি গ্রামে ঠিক এমনটাই ঘটেছিল। এই কথা পাশে দাঁড়ানো আদি শুনে ফেলে। লোকজন বৃদ্ধাকে জিজ্ঞেস করে তখন আসলে কি হয়েছিল। উত্তরে সে বলে এই ব্যাপারে সিকিউরিটি গার্ডের কাছ থেকে সব জানতে পারবে। বৃদ্ধা জানায় সিকিউরিটি গার্ডের বাবা তখন ওই গ্রামে চাকরি করতেন, তাই সে পুরো ঘটনাটা ভালোভাবে জানে। কিন্তু গার্ড তখন বমি করতে করতে কথা বলার মতো অবস্থায় ছিল না। এই সব ঘটনার মাঝেই ইয়োগোর মাথায় ভেসে ওঠে সেই ভয়ঙ্কর রাতের কথা। নিজের চোখে সে দেখেছিল ভুলান কিভাবে ছুরি দিয়ে বিড়াল হত্যা করেছিল। আতঙ্কে ইয়োগো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই সময় আদির চোখে পড়ে ইয়োগো। ইয়োগো বাড়িতে ফিরে দেখে ভুলান এখনো ঘুমিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে ভুলানের মা ইয়োগোর কাঁধে হাত রাখতেই সে ভয়ে চমকে ওঠে। ভুলানের মা জানায় স্কুল থেকে ফেরার পর থেকেই ভুলান এভাবেই ঘুমিয়ে আছে। এই কথা শুনে ইয়োগো সেখান থেকে চলে যায়। কিন্তু তার চলে যাওয়ার পরই দেখা যায় ভুলান ধীরে ধীরে উঠে বসেছে। এদিকে সোফায় হেলিয়ে পড়তেই ইয়োগো ঘুমিয়ে যায়। হঠাৎ ফিসফিস করে ভুলান ইয়োগোর নাম ধরে ডাকলে তার ঘুম ভেঙে যায়। সামনে ভুলানকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়োগো আতঙ্কে স্থির হয়ে যায়। ইয়োগো যখন বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই ভুলান
রহস্যময় ভঙ্গিতে তার দিকে তাকিয়ে বলে ওঠে সে যেন মাগরিবের রক্তে ফিরে আসে। এরপর ইয়োগো সবকিছু গুছিয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক সেই সময় এক অচেনা মহিলা ভুলানের মায়ের কাছে এসে বাচ্চাদের নিয়ে ভয়ঙ্কর কোনো খবর দেয়। মুহূর্তের মধ্যেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নামতেই মাগরিবের আজান দেওয়ার আগেই সবাই নিজেদের সন্তানদের হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে যেতে শুরু করে। কেউ চায় না এই সময় কোনো বাচ্চা বাইরে থাকুক। এইসব ঘটনার কথা নাস ফোনে ইয়োগোকে জানায়। পরে ইয়োগো বিষয়গুলো টনের কাছে পৌঁছে দেয়, কিন্তু টন একেবারেই বিশ্বাস করতে চায় না। নাস আরও জানায় ভুলান আগেই বলেছিল সন্ধ্যার সময় কেউ আসবে। এই কথা শুনে টন হেসে বলে সে কাউকে ভয় পায় না, কেউ এলে আসুক। এই কথা বলেই সে কল কেটে দেয়। ঠিক তখনই টনের বাড়ির দরজায় জোরে জোরে আঘাত পড়তে থাকে। টন দরজা খুলে বাইরে কাউকে দেখতে না পেয়ে আবার দরজা বন্ধ করে দেয়, কিন্তু হঠাৎ সে দেখতে পায় দরজার সামনে তার বন্ধু দাঁড়িয়ে আছে। মোবাইল হাতে নিয়ে সামনে এগোতেই টন নিজের ঘরের পেছনের দিকে একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার পেছনেই আরো 5 জন দাঁড়িয়ে ছিল। টন ঘুরে তাকাতেই সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর টনের বাবা তাকে মাগরিবের নামাজে ডাকতে এসে তাকে আর খুঁজে পায় না। অন্যদিকে নাস একের পর এক বন্ধুদের ফোন করতে থাকে, কিন্তু নামাজের সময় হওয়ায় কেউ কল ধরছিল না। চারপাশে তাকিয়ে নাস দেখতে পায় বাড়ির প্রতিটি দরজার সামনে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দরজায় সজোরে আঘাতের শব্দ হয় আর সঙ্গে সঙ্গে দরজাটি খুলে যায়। সামনে ইন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নাস তার নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। নামাজ শেষে কল রিসিভ করতেই দিব ফোনের ওপাশ থেকে সবকিছু শুনতে পায়। সে বারবার কথা বলার চেষ্টা করলেও ওপাশ থেকে কোনো জবাবই আসে না, শুধু আর্তচিৎকার ভেসে আসে। টনের মতোই নাসও তার নিজের বন্ধুদের হাতে আক্রান্ত হয়। খবর পেয়েই দিব ছুটে যায় নাসের বাড়ির দিকে। পথে তার সঙ্গে ইয়োগোর দেখা হয়। পরিস্থিতি বুঝে তারা দুজন সিদ্ধান্ত নেয় এখনই নাসের বাড়িতে পৌঁছাতে হবে। পথে তারা এক বাইক চালককে দেখে অনুনয় করে যেন কিছুটা এগিয়ে দেয়, কিন্তু লোকটা যেতে রাজি হয় না। উল্টো তাদের সতর্ক করে বলে এই সন্ধ্যার সময় বাইরে থাকা ঠিক নয়, দ্রুত বাড়ি ফিরে যেতে। লোকটির কথা উপেক্ষা করেই ইয়োগো আর দিব নাসের বাড়ির দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে তারা দেখে তাদের সব বন্ধুই জম্বির মতো চলাফেরা করছে এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। চোখে মুখে অদ্ভুত বিকৃত হাসি। চারদিক থেকে তারা ইয়োগো আর দিবকে ঘিরে ফেলে। হাতে ছুরি আর দা নিয়ে সবাই একসঙ্গে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়োগো আর দিব প্রাণপণে দৌড়াতে থাকে। পালাতে পালাতে এক রাস্তার মোড়ে আদি তাদের নিজের গাড়িতে ডাক দেয়। শেষমেশ তারা গাড়িতে উঠে প্রাণে বেঁচে পালাতে সক্ষম হয়। অন্যদিকে নাসকে দেখানো হয়। নাস সহ দলের 6 জন বাচ্চাকে এক জায়গায় রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় আটকে রাখা হয়েছে। নাস কাঁদতে কাঁদতে বন্ধুদের কাছে ক্ষমা চাইতে থাকে, তাকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় ভুলান। তার পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই বৃদ্ধ নারীর অবয়ব। নাস আতঙ্কে জোরে চিৎকার করতে শুরু করে। এই সময় আদি ইয়োগো আর দিবকে একটি নিরাপদ জায়গায় বসে জিজ্ঞেস করে সেদিন তারা এমন কি করেছিল যার কারণে এসব ঘটছে। তারা জানায় গাড়িতে যাওয়ার সময় তারা অশরীরী শক্তিকে গালাগালি করেছিল এবং এই সন্ধ্যার সময় অভিশাপ দিচ্ছিল। আদি তখন জানায় এই সব কিছুর পেছনে রয়েছে এক জিন যার নাম উম্মু সিপিয়ান। মানুষের শরীরে ভর করে এসব ভয়ঙ্কর কাজ ঘটায়। ইয়োগো অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এত কিছু কিভাবে জানলে? আদি উত্তর দেয় আমার সাথেও ঠিক এমনটাই ঘটেছিল প্রায় 20 বছর আগে। আমি, আমার বেস্ট ফ্রেন্ড আর আমাদের শিক্ষক এই ঘটনার শিকার হয়েছিলাম। তারপর একের পর এক অস্বাভাবিক মৃত্যু, এমনকি গাড়ি দুর্ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত আমার বন্ধুকে হত্যা করলে সবকিছু থেমে যায়। আমি তখন খুব অল্পের জন্য বেঁচে যাই। দিব জানতে চায় তুমি কোন গ্রামের। আদি তখন তাদের গ্রামের নামটা জানায়, যেটা ছিল সেই গ্রামটা। এরপর ফজরের আজান ভেসে আসে। এক লোক দেখতে পায় একটি জায়গায় বাচ্চাদের রক্তাক্ত লাশ পড়ে আছে। সকাল হতে ইয়োগোর ঘুম ভেঙে যায়। সে বাড়িতে ফোন করে জানতে পারে তার সব বন্ধুরা মারা গেছে। ইয়োগো আর দিব একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। চায়ের কাপ হাতে নিয়ে আদি তাদের কাছে আসে। সব কথা শুনে সে কিছুক্ষণ চুপ করে থাকে। ইতিমধ্যে বাচ্চাদের দাফন কাফন সম্পন্ন হয়েছে। অভিভাবকরা আর পুরো গ্রাম গভীর শোকে ডুবে আছে। দূর থেকে আদি ভুলানকে লক্ষ্য করছিল। হঠাৎ সে বুঝতে পারে ভুলান ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। ভুলান বলে ওঠে সে তাকে এখনো ভোলেনি। এরপর সে নানাভাবে আদিকে হুমকি দিতে থাকে। আদিও পাল্টা জবাব দেয়। এবার সে আর আগের মতো দুর্বল নয়, এবার সে লড়বেই। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভুলান সেখান থেকে চলে যায়। আদি ইয়োগো আর দিবকে বাড়ি ফিরে যেতে বলে। সে তাদের কিছু তাবিজ ভুলানের বাড়ির চারপাশে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেয়, যেন ভুলান আর ঘর থেকে বের হতে না পারে। তারা দুজন মিলে সেই কাজ শুরু করে। ঠিক তখনই সেখানে হাজির হয় ভুলানের মা। তার সঙ্গে ভুলানও ঘরে ঢুকে পড়ে। ভুলান বুঝতে পারে বাড়িটা চারদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
সে হঠাৎ বিকট চিৎকার করে ওঠে। চিৎকারের সঙ্গে সঙ্গেই আদি সেখানে এসে তার উপর কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করে। এরপর ভুলানকে বাঁচাতে সেই সিকিউরিটি গার্ড আর আরো দুজন লোক সেখানে এসে আদির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আদি বুঝে যায় এই পুরো ঘটনাটাই ছিল উম্মু সিপিয়ানের পরিকল্পিত ফাঁদ। আদি কোনোভাবে ইয়োগোয়ার দিবকে পালানোর সুযোগ করে দেয়, কিন্তু সে নিজেই সেখানে আটকে পড়ে। ইয়োগোয়ার দিব ভয় আর আতঙ্কে দিশেহারা হয়ে যায়। তারা বুঝতেই পারছে না এখন কি করা উচিত। অন্যদিকে গ্রামের মানুষজন নিজেদের সন্তানদের একা বাড়িতে রেখে খুনিকে দেখতে ছুটে আসছে। এতগুলো হত্যাকাণ্ডের পরেও তারা কোনো সুস্পষ্ট সূত্র খুঁজে পাচ্ছিল না। কিন্তু আদিকে দেখা মাত্রই ভুলান হঠাৎ বিকট চিৎকার করে ওঠে। তখন সিকিউরিটি গার্ডটি সন্দেহ করে এই লোকটাই হয়তো আসল খুনি। গ্রামবাসীরাও মনে করতে শুরু করে যে একজন পুরো ফুটবল টিমকে মেরে ফেলতে পারে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই নিজেদের হাতে শাস্তি দেওয়া উচিত। এই কারণেই ভুলানদের বাড়ির সামনে মুহূর্তের মধ্যেই বিশাল জনসমাগম হয়ে ওঠে। এরপর ভুলানের বাড়ির ভেতরে আদির উপর চড়াও হয় লোকজন। তাকে মারধর করা হয় এবং বারবার দোষ স্বীকার করতে বলা হয়, কিন্তু আদি পুরো সময় চুপচাপ থাকে, একটা কথাও বলে না। শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়। এই প্রশ্নের পরেই প্রথমবারের মতো আদি মুখ খোলে। সে জানায় তার বাড়ি যাজাতি যাজার গ্রামে। এই নামটা শুনেই সিকিউরিটি গার্ড আচমকা থমকে যায়। তখন সে জিজ্ঞেস করে সে কি মিস্টার আমিনকে চেনে কিনা। তখন সে জানায় হ্যাঁ, সে আর আদি এক সময় এই ঘটনার শিকার ছিল। তখন আদির বাবাই তাকে সাহায্য করেছিল, আর এখন সে চায় ইয়োগোয়ার তার বন্ধুদের বাঁচাতে। সে আরো জানায় এইসব কিছুর পেছনে আসলে উম্মু সিপিয়ান, যে ভুলানের শরীর দখল করে এসব ঘটাচ্ছে। এর মধ্যেই মসজিদের মাইকে ভুলানের কণ্ঠ ভেসে আসে। সে গুনগুন করে বলতে থাকে খেলতে এসো, খেলতে এসো, বাইরে সবাই খেলতে এসো। আজানের বদলে এই ডাক শোনা মাত্রই গ্রামের সব বাচ্চারা যেন সম্মোহিত হয়ে পড়ে। একে একে তারা বাইরে ছুটে আসতে শুরু করে। কেউ আর তাদের আটকাতে পারছে না। এই দৃশ্য দেখে আদি বারবার অনুনয় করতে থাকে এটা ভুলানের কণ্ঠ নয়, উম্মু সিপিয়ান গ্রামের সব বাচ্চাকে হত্যা করবে, দয়া করে তাকে মুক্ত করা হোক। এদিকে সিকিউরিটি গার্ডের অবস্থা আবারও খারাপ হয়ে যায়। একের পর এক বমি করতে করতে সে প্রায় ভেঙে পড়ে। এই অবস্থায় সে আদিকে কিভাবে ছাড়বে সে বুঝে উঠতে পারে না। গ্রামের পরিস্থিতি ভয়াবহ, কোনো বাড়িতেই আর কোনো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আদি তখন হাত পা বাঁধা অবস্থায় তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে যাচ্ছে। বাইরে সেই বন্ধুরা বিকৃত হাসি নিয়ে ধারালো অস্ত্র হাতে নিয়ে এগিয়ে আসছে, যেন যে কোনো সময় হামলা করবে। শেষমেশ তারা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। রুমের ভেতর তখন আছে দুজন গ্রামবাসী, সিকিউরিটি গার্ড আর বাধা অবস্থায় আদি। বাইরের দরজায় একের পর এক আঘাত পড়ছে, যে কোনো সময় দরজাটা ভেঙে যেতে পারে। এইবার সিকিউরিটি গার্ডটি বমি থামিয়ে নিজের ভেতরের সাহস জুগিয়ে তোলে। সে এগিয়ে এসে আদির হাতের বাঁধন খুলে দেয়। এরপর দরজা ভেঙে যায়। শুরু হয় হুলস্থুল পরিস্থিতি। সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে আদি বাইরে বেরিয়ে আসে। আদির তখন মনে পড়ে যায় ভুলান আগেই বলেছিল সে বাচ্চাদের এখানেই মারবে, অর্থাৎ কবরস্থানে। সিকিউরিটি গার্ড আর বাকি দুজন নিজেদের বাঁচাতে বিভিন্ন কায়দা অবলম্বন করছে। একে একে গ্রামের সব বাচ্চারা কবরস্থানে জড়ো হয়। ভুলানের মাথার ওপর তখন হাত রেখে উম্মু সিপিয়ান সবাইকে নিয়ন্ত্রণ করছে। এই অবস্থায় আদি ছুটে এসে উম্মু সিপিয়ানের সঙ্গে একটি চুক্তি করে। সে অনুরোধ করে ভুলানকে ছেড়ে দেওয়া হোক, আর তার বদলে সে নিজের দেহ তার হাতে তুলে দিতে রাজি হয়। উম্মু সিপিয়ান তখন ভুলানকে ছেড়ে আদির শরীরে প্রবেশ করে। পজেস্ট অবস্থাতেও আদি নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় এবং হঠাৎ করে আজান দিতে শুরু করে। আজানের ধ্বনি শোনা মাত্রই উম্মু সিপিয়ান আদির শরীর ছেড়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে সব বাচ্চারা তার নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে অচেতন হয়ে পড়ে। আদি পানিতে পড়ে যায় এবং স্রোতের টানে ভেসে যায়। কিছুক্ষণ পর একে একে সব বাচ্চার জ্ঞান ফিরতে শুরু করে। ভুলান ইয়োগোকে জড়িয়ে ধরে, দিব তাদের সবাইকে জড়িয়ে ধরে। পরে আদির লেখা একটি চিঠি পাওয়া যায়, যেখানে লেখা ছিল এই চিঠিটা পড়ার মানে আমি হয়তো আর বেঁচে নেই, কিন্তু যে ভয় আমাকে গ্রাস করতে চেয়েছিল সেটাকে আমি শেষ পর্যন্ত শেষ করেছি। এটাই আমার শান্তি। এত বছর আমার বন্ধু হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ আয়ু। আয়ু আর গ্রামবাসীরা একসঙ্গে নদীর প্রবাহমান পানিতে ফুল ভাসিয়ে আদির জন্য দোয়া করে। আর ঠিক এখানেই শেষ হয় আজকের মুভি ওয়াক্ত মাগরিব 2। ভিডিওটা কেমন লাগলো, এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে গুড বাই।